আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন এসি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী। দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত ২১শে বিজনেস। ধন্যবাদ। সালাউদ্দিন ভাই, প্রথমেই আমরা একটি নেগেটিভ নিউজ নিয়ে আসলে কথা বলতে চাই, যেটা সবাই বলছে যে এই মুহূর্তে দরকার ছিল না। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবায় ট্যারিফ বাড়ানো হয়েছে গড়ে 40%। ৩৯ বছর পর এটি বাড়ানো হয়েছে। ৩৯ বছর পর এই বছরটি বেছে নেওয়া হলো কেন এই মুহূর্তে, আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কালকে থেকে আমরা আসলে এটা নিয়ে ডিসকাশন করছিলাম ব্যবসায়ী মহলে। আপনি বলেছেন যে 39 বছর পর আমরা এখন যেই সংকটটা আমরা পার করছি, আপনারা জানেন 2020 থেকে কোভিড থেকে শুরু করে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ভূ রাজনৈতিক দ্বন্দ্ব, জাতীয় সমস্যা, আমাদের একটা গণ অভ্যুত্থানের পরবর্তী সমস্যা, এবং সেটা কিন্তু এখনো ওয়ার্ল্ডের ক্রাইসিস চলছে, একটা যুদ্ধ আপনারা দেখছেন। সো আমরা এমন একটা সময় এসেছি, আমরা খালি অনিশ্চয়তা দেখছি। আমরা কিন্তু জাতীয়ভাবে শুধু না, আন্তর্জাতিকভাবে সর্বোচ্চ, এর মধ্যে ট্রাম্পের ট্যারিফ তো রয়েছে। হ্যাঁ, ট্রাম্পের ট্যারিফ এবং একটার পর একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল, আমরা বিভিন্ন সংকটে আছি। সো আমরা মনে করেছিলাম যে এই মুহূর্তে আমরা আসলে অনেক ক্ষেত্রে আমরা সরকার থেকে সহযোগিতা পারবো, শিথিলতা থাকবে অনেক কিছুতে। সো এটা আমাদের ব্যবসায়ী মহল, বিজিএমই সহ বিকেএমই সহ আমাদের একটা আপত্তি ছিল যে এখন যাতে এই আপনারা বলেন 20 থেকে 40%, বিভিন্ন ক্ষেত্রে 40% হ্যাঁ এভারেজে বাড়িয়েছে পোর্টের। সো আমরা পোর্ট নিয়ে আমাদের কিন্তু বরাবরই কথা বলি আমরা, যে পোর্টে আমরা কাঙ্ক্ষিত সেবা পাই না, বিশ্বমানের সেবা পাই না। আমাদের পোর্টে যে সংকটগুলো থাকে, আমাদের এক্সপোর্ট আরও অনেক বাড়ানো যায় যদি পোর্ট যদি দ্রুত আমরা হ্যান্ডেলিং, গ্রাউন্ড হ্যান্ডেলিং সহ সব কিছু দ্রুত করা হয়, লিড টাইম কমানো যেতে পারে। এবং তারা যদি এখানে ব্যুরোক্রেটিক প্রবলেম বা কোনো ব্যুরোক্রেটিক প্রবলেম না থাকে, আমাদের হয়রানি কম হয়, সেক্ষেত্রে আমাদের এক্সপোর্ট অনেক বাড়বে। সেইগুলো আসলে আমরা চিন্তা করছিলাম। আমরা বলেছিলাম সরকারকে আগে আমাদের সেবা প্রদান করা হোক, সেবার মান বাড়ানো হোক, আন্তর্জাতিক মান করা হোক, যাতে আমরা এক্সপোর্ট করতে পারি, দ্রুত আমরা এক্সপোর্ট বাড়াতে পারি। কারণ পোর্টের উপর সক্ষমতা নির্ভর করে। সেবার মানটা কি বেড়েছে? কিছু ক্ষেত্রে আমি দেখেছি সেবার মান কিছু বেড়েছে। কারণ আমরাও বলি, বিজনেস মহলও আছে, সরকারও এই ব্যাপারে কিছু আন্তরিক। তারাও চাচ্ছে যে যাতে কোনো কিছু আমাদের এখানে দুর্নীতি বা অনিয়ম না হয়, তারা সব ক্ষেত্রেই চেষ্টা করছে। তো পোর্টেও তারা চেষ্টা করছে যাতে আমাদের এখানে কোনো দুর্নীতি না হয়, দ্রুত মালগুলো খালাসের ব্যবস্থা করে, প্রাপ্ত এখানে শ্রমিক দেওয়া হয়। কিন্তু সেই ক্ষেত্রে আমরা মনে করি যে চার্জ যে বাড়ালো, সেই চার্জ বাড়ানোর সময় এখনও নেই। কারণ আমরা এখন আপনারা জানেন আইসিইউতে আছি, আমাদের এক্সপোর্ট সহ বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনাল বিভিন্ন সংকটের কারণে, ট্রাম্পের শুল্ক বলেন, রাজনৈতিক দ্বন্দ্ব বলেন, একটার পর একটা পোর্টে বিভিন্ন সামুদ্রিক ভূতাত্ত্বিক সমস্যা হচ্ছে, এক দেশের সাথে আরেক দেশে কলিশন হচ্ছে। এইসব কারণে আমরা বলেছিলাম যে সরকার আমাদের সব কিছু শিথিল করবে, এবং এখন এই যে চার্জটা অতিরিক্ত 40%, এটা আমাদের এক্সপোর্টারের উপর, মনের উপর খারাপ, কারণ এটা আমাদের খরচ অনেক বেড়ে যাবে। আমাদের এখন কিভাবে আমরা খরচ কমিয়ে আমরা সার্ভাইভ করতে পারবো, সেটা নিয়ে আমরা যুদ্ধ করছি। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এটি পুনর্বিবেচনা করা আশা করি আমরা এই মুহূর্তে কমাবে। এই ক্ষেত্রে আমি আপনার কাছে কিছু বুঝতে চাচ্ছি যে আমদানি রফতানির ক্ষেত্রে এটি কি প্রভাব রাখবে? হ্যাঁ, অবশ্যই আমদানি রপ্তানির ক্ষেত্রে প্রভাব পড়বে। কারণ আপনারা জানেন যে আমাদের কিন্তু আমদানি করতে হয় বেশি রপ্তানির চেয়ে, এবং রপ্তানির উপর আমরা নির্ভরশীল অনেক এক্সপোর্টে। আমাদের একটা রেমিটেন্স আর একটা হলো এক্সপোর্ট। সো যেহেতু আপনারা দেখেছেন যে এক্সপোর্টে আমরা কিন্তু এই ট্রাম্পের শুল্ক সব বিভিন্ন কারণে আমরা একটু এখন কিন্তু সম্ভাবনা থাকলেও এই মুহূর্তে আমরা একটু খারাপ অবস্থায় আছি। আমাদের একটু ব্যাংকের সমস্যা হচ্ছে, জ্বালানি সব বিভিন্ন, আমরা সরকারের সাথে কথা বলছি, সরকার আশ্বাস দিচ্ছে। সো আমরা মনে করি এই মুহূর্তে যদি এক্সপোর্টের উপরে এই 40% এক্সট্রা পেমেন্ট আমাদের পোর্টের জন্য দিতে হয়, ট্যারিফটা দিতে হয়, শুল্কটা দিতে হয়, তাহলে আমাদের জন্য আরো প্রতিষ্ঠান কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। জি, আপনি যেটা বললেন, আরো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। এখন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্তের কথা থেকে মনে পড়লো, আপনি জানেন যে বিজিএমই থেকে জানানো হয়েছিল প্রায় 400 মতো কারখানা বন্ধ রয়েছে। ট্রাম্প ট্যারিফের পর সুবিধাজনক অবস্থানে থাকার কারণে বাংলাদেশে অর্ডার আসা শুরু করেছে। এই সুযোগটা কাজে লাগানোর জন্য বন্ধ কারখানাগুলো চালু করার ব্যাপারে বিজিএমই থেকে উদ্যোগ নেওয়া হচ্ছিল। আপনিও ছিলেন হয়তো বা মিটিংয়ে। এই ক্ষেত্রে কোনো অগ্রগতি আছে কি? এই বন্ধ কারখানাগুলোকে চালু করতে বাধাটা কোথায়? আসলে বন্ধ যেই কারখানা, এটা তো আসলে একদিন দুই দিনে হয়নি। আমরা মনে করি যে অবশ্যই যারা যেই ব্যবসায় অনৈতিক কাজ করবে জড়িত, তাদেরকে অবশ্যই আইনে আওতায় আনতে হবে এবং দৃষ্টান্ত শাস্তি দিতে হবে। কিন্তু আমরা আপনাকে যেহেতু বলেছি, কোভিড থেকে শুরু করে আজকে বিগত 4-5 বছর ধরে ভালো করে কিন্তু আমরা ব্যবসা করতে পারিনি। একটার পর একটা জাতীয় আন্তর্জাতিক সংকট,
কারণে আমরা আসলে টালমাটাল অবস্থা, অনেক ব্যবসায়ী ঋণ বেড়ে গেছে, সুদ বেড়ে গেছে, জি, তারা ঠিকমতো ব্যবসা করতে পারেনি বিভিন্ন সংকটের কারণে। আপনার গণ অভ্যুত্থানের আগেও দেখেছেন কারফিউ, গণ অভ্যুত্থান পরবর্তী পর্যায়েও এখন ভালো হচ্ছে আইন শৃঙ্খলা ব্যাপক ঘাটতি ছিল। সো সেইগুলা কারণে অনেক ব্যবসা ভালো করে ব্যবসা করতে পারেনি, তাদের ইন্টারেস্ট বেড়ে গেছে, তাদের ব্যাংক লোন বেড়ে গেছে। এখন ব্যাংকগুলো আমরা বিজিএমএ যে বললেন অবশ্যই বলেছে যে শিক কারখানাগুলো চালু করার জন্য তারা, আমাদের প্রেসিডেন্ট মহোদয় সবাই চেষ্টা করছেন, বিজিএমএ বিকেএমএ তারা বলাবলিও করছেন আপনার মিডিয়ায়। সো আমরা বলেছিলাম যে ব্যাংকগুলো অবশ্যই আমাদের যারা ভালো ক্লায়েন্ট, তাদের যারা ভুক্তভোগী পরিস্থিতির কারণে সরকারও সার্কুলার দিয়েছে আপনারা দেখেছেন, তাদেরকে দ্রুত আপনারা একটা রেশিডিউল করে দেন লম্বা মেয়াদে। এই দায়িত্ব দেওয়া হচ্ছে ব্যাংকের উপরই, এই ক্ষমতাটা দেওয়া হচ্ছে। এখন ব্যাংকে আপনি যেটা রিস্কেজুলিং এর কথা বলেন, আরেকটি বিষয় হচ্ছে ডাউন পেমেন্ট। দেশের স্বার্থে, বৃহত্তর অর্থনৈতিক স্বার্থে অথবা কর্মসংস্থান তৈরি করার স্বার্থে ব্যাংক একটু রিস্কেজুলিংটা বাড়িয়ে দিলেই তো হয়, অথবা ডাউন পেমেন্টটা একটু পরিমাণটা কমিয়ে দিলে এই সুযোগটা দিতে ব্যাংকের আপত্তি কোথায়? আপনারা জানেন এখন যদি আপনারা যদি যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তাকে যদি বলা হয় একটা বড় ডাউন পেমেন্ট দিতে, সে তো পারবে না, কারণ সে তো পারছে না দেখে সে পারফর্ম করতে পারছে না। তার তো অর্ডার রয়েছে, তার কিন্তু অর্ডার আছে, বায়ার আছে, কিন্তু সেই বায়ারটা যদি আপনাকে যদি একটা অর্ডার দেয়, সেই ব্যাক টু ব্যাকটা নিয়ে যদি ব্যাংক ডিলে করে না দিতে পারে, তাহলে তো বায়ার যদি ইউএস টার্ফের 20% শুল্ক থেকে আমরা বেনিফিটেড হই, পরবর্তী সেটা কাজে লাগবে না, কারণ বায়ার কিন্তু দেখবে এখানে ব্যাংকের হয়রানি হচ্ছে, আমরা এক্সপোর্টাররা সময় মতো ব্যাক টু ব্যাক করতে পারছি না, তারা কিন্তু বাধ্য হয়ে আবার অন্য দেশে চলে যাবে, সেই সুবিধাটা কিন্তু আমরা পাবো না। সেই ক্ষেত্রে আমরা ব্যাংকে বলেছিলাম বিজিএমই বা বিকেএমই থেকে যে এদেরকে কিভাবে লম্বা মেয়াদ করে দেওয়া যায়, সুদ মৌকুব যদি না করে ঠিক আছে, আমাদের লম্বা মেয়াদ করে দিতে পারে। আমাদের ওই যে ডাউন পেমেন্ট বললেন 1.5% ডাউন পেমেন্ট নিয়ে কিভাবে লম্বা মেয়াদ করে দেওয়া যায়, সেটা নিয়ে আসলে বাংলাদেশ ব্যাংক একটা কমিটিও করেছিল, সেটা হলো 50 কোটি টাকার উপরে যাদের লোন, সেটা আমরা বলছি এখন বিজেপি থেকে বলছে ক্ষুদ্র মাঝে সকলের জন্য সেই সুযোগটা দেওয়া হোক, এবং সেটা বিনা শর্তে। জি, এবং এই কমিটির যে সদস্য রয়েছে, বারবিডার প্রেসিডেন্ট আব্দুল হক ভাই গতকাল এসেছিল, উনি আবার যেটা বলতে যাচ্ছেন, বন্ধ কারখানা নিয়ে স্পেসিফিকভাবে আলোচনা হয়নি ওইখানে। আপনারা বিভিন্ন ব্যাংকের যে সংগঠন রয়েছে, দুটি সংগঠন রয়েছে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস আর অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ, এই দুটি সংগঠনের সাথে কি আপনারা বসার চেষ্টা করছেন? না, আসলে আমাদের যেই বাণিজ্য সংগঠন, আমরাও যারা পার্সোনালি আসলে আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে মূলত কথা বলছি, আমাদের নিজেদের ব্যাংকের সাথে কথা বলছি। তবে আপনি একটা ভালো কথা বলেছেন, আমিও আমাদের বিজিএমএ সভাপতি বিকেশ সভাপতি ওনাদেরও রিকোয়েস্ট করবো যে ব্যাংকার যে অ্যাসোসিয়েশন তাদের সাথে আপনারা কথা বলেন, যাতে ব্যাংকগুলো আমাদের সাপোর্ট দেয়। কেন্দ্রীয় ব্যাংক তো সাপোর্ট দিবে, আগে আমাদের নিজস্ব যারা ব্যাংক আছে তারা যদি, ব্যাংকাররা যদি আমাদের ব্যবসাপাতি তাদের মাইন্ডসেট যদি থাকে আমরা ব্যবসা চালাবো, আমরা কন্টিনিউ করবো, তাহলে কিন্তু ব্যাংকের টাকাটা আমরা রিকভারি করতে পারবো। সেটা স্লো গতি হলেও ব্যাংকে তো টাকা পাবে। আপনি একটা প্রতিষ্ঠানকে বন্ধ করে দিবেন, আপনি আইনে আদালতের আশ্রয় নেবেন, ঠিক আছে, কিন্তু সেই জায়গায় তো কর্মসংস্থানে ব্যাঘাত করছে, প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, হাজার হাজার শ্রমিক বেকার হচ্ছে, মালিকও কিন্তু টাকা দিতে আর সক্ষমতা পাবে না। এটা দীর্ঘমেয়াদী প্রসেস, 8 থেকে 10 বছর লেগে যায়। হ্যাঁ, আমি যেটা বলবো, আমি অবশ্যই বলবো ঋণ খেলাপি খারাপ, কিন্তু যেটা স্বেচ্ছায় ঋণ খেলাপি এবং তাদের মধ্যে অনৈতিকতা আছে, অবশ্যই তাদেরকে শাস্তি আওতায় আনতে হবে। আপনাদের চ্যানেল আমরা দেখেছি বিভিন্ন প্রতিবেদন দিচ্ছে, বিভিন্ন মিডিয়া থাকে। তবে যারা ক্ষতিগ্রস্ত, তারা আজকে দেখেন কোভিড থেকে শুরু করে যেই অবস্থা দুনিয়ার এখন, আমরা কেউ কিন্তু চিন্তা করিনি 7 বছর কোভিডের পরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, যারা এই পরিস্থিতির কারণে আজকে এই অবস্থা, আমাদের দেশে একটা ব্যাপক একটা পরিবর্তন হয়ে গেছে। এইসব চিন্তা করে আমাদের যারা ব্যবসায়ী, যারা কর্মসংস্থান দেশে আছে, দেশে ব্যবসা করতে চায়, এক্সপোর্ট বাড়াতে চায়, ব্যবসা বিনিয়োগ বাড়াতে চায়, অবশ্যই বিনিয়োগের সাথে, কর্মসংস্থানের সাথে, এবং ব্যাংকের টাকা ফেরত দেওয়া, আমানতদারির টাকা, এটা আমরা বুঝি, তার সাথে তাদেরকে লম্বা মেয়াদ কীভাবে করে দেওয়া যায় এবং তাদেরকে পূর্ণ প্রতিষ্ঠানগুলো কীভাবে চালু করে দেওয়া যায়। বাংলাদেশের ব্যাংকের যেই সার্কুলার, সেটা কিন্তু দেওয়া হয়েছিল অনেক বড় এক্সপোর্টার সহ বড় গ্রুপ আছে, তাদেরকে লোনগুলো ঠিক করার জন্য। সেটাও আমরা দ্রুত গতিতে আমরা মনে করি যে দিয়ে দেওয়া উচিত, কন্ডিশন ছাড়া, শর্ত ছাড়া, যাতে এই প্রতিষ্ঠানগুলো টিকে। প্রতিষ্ঠানগুলো টিকলে দেশের সরকার রাজস্ব পাবে, কর্মসংস্থান পাবে, এবং ব্যাংকও আমি মনে করি আলটিমেটলি টাকা পাবে। দেশের অর্থনীতি টিকে থাকবে কিনা, কারণ আমাদের দেশের অর্থনীতির ক্ষেত্রে রপ্তানির সিংহভাগ আসে তৈরি পোশাক শিল্প থেকে। এই ক্ষেত্রে বন্ধ কারখানাগুলো চালু হলে অর্থনীতিতে আরো অবদান রাখতে পারবে কিনা? হ্যাঁ, আমাদের বিজেএমই থেকেও বলা হয়েছে 1 লক্ষ লোক কিন্তু কর্মসংস্থান করতে, এখানে সেই 1 লক্ষ লোকের কর্মসংস্থান হবে আবার এই 400 কারখানা থেকে, পরবর্তীতে সেটা বাড়তে পারে। সো আমরা মনে করি যে ব্যাপক কর্মসংস্থানের সাথে আমাদের ইকোনমি যাতে আরো স্ট্রং থাকে, আরো বিনিয়োগ আসে, এই প্রতিষ্ঠানগুলো হয়তো টিকে গেলে আরো তারা বিনিয়োগ করবে, আরো কর্মসংস্থান হবে। এখানে আপনি হলো এক্সপোর্ট কত % হলো সেটা মূল কথা না, এখন এক্সপোর্ট থেকে কতটুক আমি আর্ন করতে পারলাম সেটাও আমাদের ব্যবসায়ীদেরও বুঝতে হবে। আমরা মনে করি আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় আছে। সেই দিন আমি দেখছিলাম খবরে, কোরিয়ান এক ব্যবসায়ী বলছে যে আমি $1 বিলিয়ন এক্সপোর্ট থেকে আয় করেছি। সো আমাদের এক্সপোর্টের সাথে সাথে
সেই কোয়ালিটি সম্বন্ধে এক্সপোর্ট আমাদের ব্যবসায়ীদের করতে হবে। জি। আমি মনে করি সরকারের সহযোগিতা আমাদের লাগবে, সাথে সাথে আমাদেরও মাইন্ডসেট এইরকম হইতে হবে, আমি 100 কোটি টাকা এক্সপোর্ট করলাম, এর থেকে আমি 5 কোটি টাকা কি লাভ করতে পারলাম নাকি, সেটাও আমাদের দেখতে হবে। সাথে সাথে ব্যাংকারগুলারও আমাদের যখন তারা ফাইন্যান্স করবে, বুঝে শুনে ফাইন্যান্স করবে, যখন যেটা লাগবে, তবে অবশ্যই সেটা যখন আমরা সংকটে পড়ি তাদের উচিত আমাদেরকে সহযোগিতা করা। জি, যেহেতু ব্যাংকও কিন্তু অনেক ক্ষেত্রে আগে ব্যাংকের ফোকাস ছিল অন্যান্য সেক্টরের প্রতি, গত 5-10 বছর যাবৎ ব্যাংক কিন্তু তৈরি পোশাক খাতের উপর নির্ভরশীল। আমরা ব্যাংকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো, ইন্টারেস্ট রেট থেকে শুরু করে অন্যান্য বিষয়। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি দর্শক, এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেসে। দর্শক, বিরতির আগে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এসি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরীর সঙ্গে। আমরা আবারও ফিরছি আলোচনায়। সালাউদ্দিন ভাই, এখন আপনার কাছে জানতে যাচ্ছি, ডলার সংকট কেটে গেছে, বাংলাদেশি মুদ্রার মান বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, তবে প্রবাসীদের রেমিটেন্স এবং এক্সপোর্ট প্রসিড এই বিষয়টিও মাথায় রেখে ডলারের পতন ঠেকানো হচ্ছে। এই যে মেকানিজমটি ডলার মার্কেটে স্থিতিশীলতা ফিরিয়ে আনছে কিনা? আমি মনে করি হ্যাঁ, ডলারের আসলে সংকট যেটা বলেছেন কেটে গেছে, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে সংকট আবার না তৈরি হয়। আর আমাদের আন্তর্জাতিকভাবে আমাদের মুদ্রার কিন্তু দরপতন হচ্ছে, সেই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি বুঝে মনে করি যে সেন্ট্রাল ব্যাংক কিছু ভালো পদক্ষেপ নিচ্ছে, যে এক্সপোর্ট প্রসিড এবং আপনার রেমিটেন্সের প্রবাহটা বাড়ছে, সেটা থেকে তারা অ্যাডজাস্ট করার চেষ্টা করছে যে যাতে ডলার সংকট ফার্দার না হয় আমাদের, এবং পতনটা যেন না হয়। হ্যাঁ হ্যাঁ, পতনটা যেন আর না হয়, এবং আমাদের রিজার্ভও কিন্তু মোটামুটি এখন স্টেবল আমি মনে করি আগের চেয়ে। সেটা একটা ভালো উদ্যোগ, আমরা খুশি। আমরা মনে করি যারা এক্সপোর্টার, অবশ্যই রিজার্ভ যদি ভালো থাকে আমাদের জন্য সেটা ভালো, আমাদের বহির্বিশ্বে আমাদের বায়াত বা আমাদের যারা স্টেক হোল্ডার তাদের কাছে ভালো একটা বার্তা যায়। এবং আমাদের প্রবাসী ভাই বোনেরা কিন্তু আপনারা দেখেছেন প্রচুর রেমিটেন্স পাঠাচ্ছে, রেমিটেন্সের মাত্রা বাড়ছে, এটা খুবই ভালো একটা উদ্যোগ। এবং আমি নিজেও দেখেছি প্র্যাকটিক্যালি প্রবাসী বাংলাদেশিরা যারা আমার কাছে গত 2 দিনে অস্ট্রেলিয়া এবং লন্ডন থেকে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী এসেছেন, তারাও দেখেছি যে তারা বিনিয়োগ করতে চান। তো তাহলে এটা ধারাবাহিকতা আমি মনে করছি সিমিলারিটি আছে, অর্থাৎ প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছে একদিকে, আবার যারা নন রেসিডেন্স বাংলাদেশি ব্যবসায়ী তারা আসছেন বিনিয়োগ করার জন্য। বিদেশি বিনিয়োগ বাংলাদেশে এখন মোক্ষম সুযোগ কিনা, এবং আপনি জানেন যে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হচ্ছে, আরও অন্যান্য বিষয় মিলে এখন বিদেশি বিনিয়োগে যারা আগ্রহী তাদেরকে কি সেবা দেওয়া উচিত বাংলাদেশ থেকে? হ্যাঁ, আমি মনে করি এখন মোক্ষম তারা আসছে, তারা দেখছে, কিন্তু তাদের জন্য প্ল্যাটফর্মটা একটু স্ট্রং করে দিতে হবে। আমাদের ব্যাংকিং সেক্টর আজকে 5-6টা ব্যাংক আপনার যেখানে সংকট, এগুলোকে দ্রুত ঠিক করতে হবে। আমাদের ব্যাংকিং সেক্টরটাকে স্বচ্ছ এবং জবাবদিহিতায় আসতে পারে, ট্রান্সপারেন্ট হয়, ব্যবসা বান্ধব হয়, সেই ব্যাপারগুলো দেখতে হবে। আমাদের পোর্টগুলোকে সক্ষমতা বাড়াতে হবে। আমাদের আপনি ওয়ান স্টপ সার্ভিস যেটা বলেন, বিডা ব্যবসা, যেটা দীর্ঘদিন ধরে আমরা বলছি, সেটা কার্যক্রম শুরু হয়েছে। আমাদের যে বিডা চেয়ারম্যান উনি অনেক অ্যাক্টিভ, আমরা দেখেছি। এই কাজগুলো তো এখন আমরা কাগজে চাচ্ছি না, আমরা দ্রুত চাচ্ছি। আজকে আমরা মনে করি এখনো আমাদের গাজীপুর থেকে বিভিন্ন গার্মেন্টস ব্যবসায়ী বলছে ট্রেড লাইসেন্স করতে তাদের অনেক টাকা চাচ্ছে, ওনাদের কাছে অনেক সময় লাগছে। সো এই জিনিসগুলো দ্রুত, ট্রেড লাইসেন্সের মতো জিনিসগুলো, কালকে দেখলাম আমরা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় কিউআর কোডের কথা বললেন, সরি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর মহোদয় কিউআর কোডের কথা বললেন। হ্যাঁ, যে ট্রেড লাইসেন্সের মধ্যেও কিউআর কোড থাকবে, এত স্বচ্ছতা থাকবে, দ্রুত যাতে ট্রেড লাইসেন্সটা রিলিজ করা হয়, এবং সকল ডকুমেন্ট ওয়ান স্টপ সার্ভিসের আওতায় যাতে বিডার মাধ্যমে প্রোভাইড করা হয়। এখানে প্রবাসী ব্যবসায়ী বলেন, আমরা যারা দেশে ব্যবসা করি, দ্রুত আমরা যাতে সার্ভিসগুলো পাই এবং সেটার মধ্যে স্বচ্ছতা থাকে, তাহলে আমরা মনে করি বিনিয়োগ প্রচুর বাড়বে, দেশ বিদেশ থেকে বিনিয়োগ আসবে। জি, দেশ বিদেশ থেকে বিনিয়োগের কথা বলছেন, আপনি জানেন যে ট্রাম্পের ট্যারিফে বাংলাদেশ সুবিধাজনক অবস্থান রয়েছে 20%, এবং ইউএস ট্রেডস রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষ হয়েছে গতকাল। তারা বলছে যে 20% কমেও আসতে পারে। এক্ষেত্রে শর্ত রয়েছে শ্রম আইনের সংস্কার নিয়ে। এই শ্রম আইনের সংস্কারে কি বাধা রয়েছে, আর এটি চালু হলে আমরা কোন কোন দেশ থেকে, যেমন ভারত, চীন, ভিয়েতনাম, ওইখান থেকেও তো কিছু অর্ডার বাংলাদেশে আসতে পারে, সম্ভাবনা কেমন? প্রথম হচ্ছে শ্রম আইনের সংস্কার। আপনারা দেখছি ইউএস ট্রেড একটা ডেলিগেট, সরকারি ডেলিগেট এসেছেন, আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে ওনার সাক্ষাৎ হয়েছে, আমাদের বিজেপি প্রতিনিধি ওখানে গিয়েছিলেন। সো আমরা দেখেছি যে ওনারা খুবই খুশি আমাদের বিষয়ে, যে 20% শুল্কের জন্য আমরাও ধন্যবাদ দিয়েছি তাদের, আমাদের দেশ থেকেও, এবং তারা বলেছে এটা কমানো সম্ভব।
তারা কিছু শর্ত দিয়েছে। আপনি বলেছেন যে যেটা শ্রম আইন নিয়ে, এটা নিয়ে শ্রম আলোচনা আইন আসলে আমাদের যেটা আপনারা জানেন 200-র উপরে গ্রিন ফ্যাক্টরি, আমাদের এখন বায়ার থেকে শুরু করে অনেক অডিট টিম আসে এখানে, যে প্রতিষ্ঠানগুলো খুব নিরাপদ এখন আন্তর্জাতিক মানে আমরা মনে করি। শ্রম আইন তারপর তাদের কিছু শর্ত থাকে। তারা বলেছে যে একটা টেট বডি গঠন করতে 20 জন অন্তত শ্রমিক নিয়ে প্রত্যেকটা এটা আমাদের বিকেএমই থেকে একটু সমস্যা আছে ওনারা বলছেন। আমিও ব্যক্তিগতভাবে চাই শ্রমিক মালিক অবশ্যই সম্পর্ক বৃদ্ধি করতে হবে, আমাদের যাতে ভুল বোঝাবুঝি না হয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তবে যদি সেখানে আবার কোনো কিছু ব্যবসায়ীদের বিরুদ্ধে যাওয়া হয়, মানে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, সেটাও যাতে দেখা হয়। অর্থাৎ 20টা শ্রমিক নিয়ে টেট বডি করবে, সেটা আসলে মালিকের কতটুকু এখানে পার্টিসিপেশন থাকবে, সেটাও মালিকের কতটুকু ভূমিকা থাকবে, সেই বিষয়গুলো পরিষ্কার করতে হবে আমার মনে হয়। তো এটা আমাদের বিজিএমই এবং বিকেএমই থেকে সরকারের সাথে কথা বলছি, দুইটি শর্তে আটকে আছে। হ্যাঁ কথা বলছি। এবং আরেকটা জিনিস যেটা ইউএস ট্রেড বডি কথা বললেন, যেটা এটা কিন্তু তারা বলেছে 15% হলেও সম্ভব, আরো কমানো যেতে পারে। সেই ক্ষেত্রে তারা বলেছে তাদের কিছু গম এবং তাদের কাছে যদি ফ্যাব্রিক্স আমরা 20%, এটা আমরা মিডিয়াতে দেখিনি, আমি নিজেও বলছি বিজিএমই প্ল্যাটফর্ম থেকে পেয়েছি, 20% যদি আমরা বা তার বেশি আমরা ফ্যাব্রিক্স তাদের থেকে ইউজ করি, সেই ক্ষেত্রে তারা 15% করে দিতে পারে। এটা একটা আমি শুনেছিলাম আনুপাতিক হারে কমাবে, বাট এট লিস্ট শুল্ক কমাবে এবং মানে ওদের কাঁচামাল দিয়ে যদি আমরা 20% এর বেশি যদি আমরা পণ্য উৎপাদন করি, এবং তাদের কাঁচামালটাও কিন্তু অনেক উন্নত মানের, জি অনেক উন্নত মানের, সেটা আমরাও বেনিফিটেড হব, আমাদের প্রোডাক্টের আরো প্রাইস আমরা বাড়াতে পারবো, সেটার মূল্যায়ন ভ্যালুয়েশন আরো বেশি হবে। আচ্ছা, শেষ করতে চাই আমরা সম্ভাবনা নিয়ে। আপনাকে যেটা বলেছিলাম, ভারত চীন থেকে আমরা যতটুকু শুনেছি অর্ডার আসা শুরু করেছে, আপনাদের অর্ডারের কি অবস্থা? অনেকেই আমরা জানি যে ফেব্রুয়ারি পর্যন্ত বুকড হয়ে গেছে, ফুল ক্যাপাসিটিতে চলছে, আপনাদের অর্ডারের কি অবস্থা? হ্যাঁ, আমাদের আসলে অর্ডারে এখন যেটা বলবো, এখন অর্ডার আসলে নাই, বড় প্রতিষ্ঠানগুলোতেও নাই, ক্ষুদ্র মাঝারিতেও সমস্যা হচ্ছে। কারণ আপনারা জানেন ট্রাম্পের শুল্কের ফলে একটা বায়দের মধ্যে একটা ভীতি সৃষ্টি হয়েছিল, এবং আমাদের এক্সপোর্টের মধ্যে একটা সৃষ্টি হয়েছিল, সেটা কিছুটা প্রভাব আমাদের পড়েছে। এই মুহূর্তে আমাদের অর্ডার কিন্তু কম, কিন্তু হ্যাঁ আমরা ইনকোয়ারি পাচ্ছি, যেটা বলে কোয়েরি পাচ্ছি, সেটা হয়তো 2 মাসের মধ্যে আমাদের অর্ডার আসবে, এবং আমরা মনে করি যে সামনের দিনগুলোতে অর্ডার থাকবে, যদি আমরা সঠিকভাবে পণ্য উৎপাদন করে সময় মতো দিতে পারি, সরকার যদি আমাদের সাপোর্ট দেয়, বন্ধ প্রতিষ্ঠানগুলো যদি খুলে ফেলতে পারি আমরা সরকারের সাপোর্টে, তাহলে আমরা মনে করি এই যে অর্ডার সামনে আসতেছে 1-2 মাস পরে, আমরা মনে করি যে বাজারে অর্ডার থাকবে আমাদের মার্কেটে, আমরা ইনশাল্লাহ ঘুরে দাঁড়াতে পারবো এবং প্রচুর এক্সপোর্ট হবে, বিনিয়োগ হবে, সাথে সাথে আমরা মনে করি দেশ আরো এগিয়ে যাবে অর্থনৈতিকভাবে। জি, আর সর্বশেষ এই প্রশ্নের মধ্যেই রয়েছে, ব্যাংকিং খাত থেকে কোনো সহযোগিতা চান কিনা আপনারা? হ্যাঁ, অবশ্যই। আপনি যেটা বললাম, যারা ভালো এক্সপোর্টার, যারা আসলে কোভিড থেকে শুরু করে একটা পর একটা বিপর্যস্ত জাতীয় আন্তর্জাতিক কারণে সমস্যাগ্রস্ত, তাদেরকে অবশ্যই আমরা মনে করি ব্যাংক সময় মেয়াদ যতটুকু সম্ভব বাড়িয়ে দিয়ে অবশ্যই তাদেরকে চালু করার ব্যবস্থা করুক, যাতে এই প্রতিষ্ঠানগুলো আবার চলে, আরও কর্মসংস্থান হয়, কর্মসংস্থানগুলো বেঁচে যায়, সরকারও রাজস্ব পায়, এবং অর্থনীতি যাতে আরও এগিয়ে যায় আমাদের, সেটাই আমরা আশা করব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন এসি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী। দর্শক, নিচ্ছে একটা বিরতি, দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।